ওকে, আমরা যে অ্যানাস্থেটিক গ্যাস গুলো ব্যবহার করি এবং যে ইন্ডাকশন যদি আমি অ্যানাস্থেটিক গ্যাস দিয়ে দিই অথবা যদি আমি আইবি ইন্ডাকশন দিই, সেই ক্ষেত্রে আমার লাভ হয় যেটা, যদি আমি অ্যানাস্থেটিক গ্যাস দিয়ে যদি আপনার গ্যাস দিয়ে যদি ইন্ডাকশন দিই, গ্যাসটা সরাসরি অ্যালভিউলাসটা পার করেই পালমোনারি সার্কুলেশনে চলে যায়। কিন্তু আমি যখন একটা আইবি এজেন্ট দিয়ে ইন্ডাকশন করি, সেই ড্রাগটা পালমোনারি সার্কুলেশনে যেতে প্রথমে তার ভেনাস থেকে গিয়ে ইনফেরিয়র ভেনা কাভা অথবা সুপিরিয়র ভেনা কাভা পার হয়ে হার্ট ক্রস করে তারপরে সেই যায় হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তাইলে এখানে পালমোনারি সার্কুলেশনে যাওয়ার জন্য যে বাইপাস করে ভেনাস ফেজ, যেটা ভেনাস ফেজটা এখানে বাইপাস হয়ে যায়। ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে এখানে আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেশনের শেষে যে চারটা লাইন, দি ইনজেক্টেড এজেন্ট দ্যাট পাসেস থ্রু দি রাইট হার্ট বিফোর রিচিং দি পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশনে রিচ করার আগেই ইনজেক্টেড এজেন্ট গুলো রাইট হার্ট ক্রস করতে হয়, এরপরে পালমোনারি সার্কুলেশনে যেতে পারে। আর ইনহেলড এজেন্টের ক্ষেত্রে এই ভেনাস ফেজটা হচ্ছে বাইপাস হয়ে যায়। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, একটু প্লিজ মাঝে মধ্যে একটু আওয়াজ করে, কারণ একদম সবার মাইক বন্ধ থাকলেও আবার সমস্যা, আবার সবার মাইক একসাথে খোলা থাকলেও সমস্যা। আমরা একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, সেটা হলো একটা আইডিয়াল অ্যানেস্থেটিক এজেন্টের বৈশিষ্ট্যটা কি কি? আচ্ছা, এই বইটা কি চেনা যাচ্ছে? এটা কোন বই থেকে পড়তেছি আমরা? মর্গান। এই বইটা কি পরিচিত লাগতেছে? মর্গান মনে হচ্ছে। এটা মর্গান না, এটা হলো হচ্ছে ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেসিয়া, পিনোকের। হ্যাঁ, আর্চারিস্টিক্স থাকবে, কিছু ফার্মাকোলজিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। কোনো আমার অ্যানেস্থেটিক গ্যাসে আইডিয়াল না, কিন্তু এই ঘটনাগুলো থাকলে আমরা তাকে আইডিয়াল হিসেবে বিবেচনা করতে পারি। ফিজিক্যাল প্রপার্টিস হচ্ছে লিকুইড এট রুম টেম্পারেচার, low latent heat of vaporization, low latent heat of vaporization, low specific heat capacity. SBP মানে কি? SBP মানে কি জানা আছে? স্যাচুরেটেড ভেপার প্রেসার। Saturated vapor pressure sufficiently high to allow for easy vaporization. Stable in light. Light to sensitivity হবে না। Stable at room temperature, non-flammable, inexpensive, আর environmentally safe, locally এবং globally. তাহলে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হলো যে লিকুইড at room temperature, low latent heat of vaporization, low specific heat capacity, SBP sufficiently high to allow for easy vaporization, stable in light, stable in temperature also, এবং inexpensive, environmentally safe. ফার্মাকোলজিক্যাল কি কি প্রপার্টিস আছে আইডিয়ালের জন্য? ফার্মাকোলজিক্যাল প্রপার্টিস এর আইডিয়াল প্লিজেন্ট স্মেল, পাঞ্জেন্ট স্মেল হবে না, লো ব্লাড গ্যাস সলিবিলিটি। লো ব্লাড গ্যাস সলিবিলিটি হলে খুব দ্রুত অ্যালভিউলার আপটেক এবং অ্যালভিউলার ভেন্টিলেশনে খুব দ্রুত আপটেক হয়ে যায়, তাড়াতাড়ি করে ইন্ডাকশন হয়। আর পোটেন্ট এনাফ টু প্রোভাইড সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া উইদাউট সাপ্লিমেন্ট, অন্য কিছু সাপ্লিমেন্ট লো মেকে দিলেও যেন এটা সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া অ্যাচিভ করতে পারে। ব্লাড গ্যাস সলিবিলিটি লো, আবার অয়েল ওয়াটার সলিবিলিটি হাই। আর হচ্ছে এনার্জেটিক ইফেক্ট থাকবে, নন ইপিলেক্টোজেনিক, কোনো কনভালশন হবে না, কোনো কার্ডিয়াক ইরিটেবল হবে না, কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন হবে না, রেসপিরেটরি ডিপ্রেশন হবে না, এয়ারের প্রতি ইরিটেন্ট হবে না। তাহলে না দিয়ে 5টা। এরপরে হলো সাম সর্ট অফ মাসেল রিল্যাক্সেশন নিতে হবে।
নো ইনক্রিজ ইন আইসিপি। রেনাল ফেলিউরে এটা দেয়া যাবে, আনএফেক্টেড থাকবে, দ্যাট মিনস রেনাল ফেলিউর আমি এটা ব্যবহার করতে পারবো, হ্যাপাটিক ফেলিউর আমি ব্যবহার করতে পারবো, আনএফেক্টেড বাই হ্যাপাটিক ফেলিউর আর মিনিমাল মেটাবলিজম। তাহলে এই যে এতগুলো সবগুলো গুণ থাকলে তাকে আমরা একমাত্র আইডিয়াল ভোলাটাইল এজেন্ট বলতেছি। তাহলে আইডিয়াল ভোলাটাইল এজেন্ট আসলে নাই। আর এই ছবিটা, এখানে একটা ছবি আছে, এই ছবিটা যদি আপনি একটু দেখেন, এখানে নাইট্রাসে নাইট্রাস অক্সাইড, সেভোফ্লোরেন, আইসোফ্লোরেন, হেলোথেন, অ্যানফ্লোরেন, ডেসফ্লোরেন ছবিগুলো আছে। এখানে কিন্তু দেখেন খুব কাছাকাছি, কিন্তু তার প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই কাছাকাছি, জাস্ট একটা হয়তো ফ্লোরিন কম, একটা ফ্লোরিন বেশি, একটা ফ্লোরিনের জায়গায় ক্লোরিন আছে, অথবা এই ক্লোরিনের জায়গায় একটা ব্রোমাইড আছে, ব্রোমিন আছে, এরকম জাস্ট পার্থক্য করে একটা একটা নতুন নতুন হ্যালোজেন গুলো আমরা পাইছি। এখন আমরা চলে যাব একটা জিনিসে, এই চার্টটা খুব দরকার। আপনি যখন একটা যে ডেসফ্লোরেন, হ্যালোথেন, আইসোফ্লোরেন, সেভোফ্লোরেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বেস্ট ইন্ডাকশন এজেন্ট কোনটা, বেস্ট ইন্ডাকশন এজেন্ট, এখানে প্রতিটা ড্রাগের আলাদা করে আছে। এই যে ইন্ডাকশনের জন্য ওস্ট হচ্ছে ডেসফ্লোরেন, চারটা কি বোঝা যাচ্ছে? ডি হচ্ছে ডেসফ্লোরেন, আই হচ্ছে আইসোফ্লোরেন, এইচ হচ্ছে হ্যালোথেন, এস হচ্ছে সেভোফ্লোরেন। আশা বোঝা যাচ্ছে? ইন্ডাকশনের জন্য বেস্ট কোনটা তাহলে? সেভোফ্লোরেন। কার্ডিওভাস্কুলার স্টেবিলিটির জন্য ওস্ট কোনটা? হ্যালোথেন। বেস্ট কোনটা? বেস্ট যে সেভো। আর রেসপিরেটরি ইরিটেশন সবচেয়ে বেশি কে করে? কে? ডেসফ্লোরেন। ডেসফ্লোরেন। আর রেসপিরেটরি ইরিটেশন সবচেয়ে কম করে কে? হ্যালোথেন। হ্যালোথেন, সেভোফ্লোরেন। হ্যালোথেন, সেভোফ্লোরেন। আর ইমার্জেন্স মানে ওই দিন বলছিলাম, ইমার্জেন্স মানে কি? ঘুম ভাঙা। ইমার্জেন্স সবচেয়ে দেরিতে হয় কার? হ্যালোথেনের। আর সবচেয়ে তাড়াতাড়ি হবে কার? সেভোফ্লোরেনের। না না, কোন আইসোফ্লোরেনের মনে হয়। আর কি আইসোফ্লোরেন? সেভোফ্লোরেন, হ্যাঁ হ্যাঁ ভাই, সেভোফ্লোরেন। ডেসফ্লোরেন। আর ডেসফ্লোরেন। ডেসফ্লোরেন, একে সব একসাথে বলতেছেন কেন? চারটাতে বললে একটা সঠিক অ্যান্সার পাওয়া যাবেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চারটাকে কিন্তু আপনি দেখেন, ইমার্জেন্সির জন্য বেস্ট ইন্ডাকশন এজেন্ট হচ্ছে গ্যাসের মধ্যে ডেক্সফ্লোরেন। আপনি ইজি অফ টাইট্রেশন, কত দ্রুত সহজে টাইট্রেশন করা যায়, সেখানেও ডেক্সফ্লোরেন। আর আপনি হ্যালোথেনটা দেখেন, কার্ডিওভাস্কুলার স্টেবিলিটিটা খুব খারাপ, ওর্স্ট। তাইলে একটা আপনার যখন একটা রোগী ইসকেমিক হার্ট ডিজিজ থাকবে, সেই ইসকেমিক একটা হার্ট ডিজিজের পেশেন্ট অথবা কার্ডিওভাস্কুলার কোমরবিডিটিস যদি থাকে, তার জন্য ইন্ডাকশন এজেন্ট হিসেবে আপনি হ্যালোথেন ব্যবহার করবেন নাকি সেভোফ্লোরেন ব্যবহার করবেন? ডেফিনেটলি সেভোফ্লোরেন ব্যবহার করবেন, না থাকলে ডেক্সফ্লোরেনও ব্যবহার করতে পারেন, তবে হ্যালোথেনটা খুব খারাপ। আবার রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি অথবা রেসপিরেটরি ইরিটেশনের দিকে যদি চিন্তা করেন, তখন হ্যালোথেন তার জন্য আবার ভালো। আর ইমার্জেন্সির কথাটা আসছে, ডে কেস সার্জারির জন্য যদি বলি, খুব দ্রুত ইমার্জেন্সি হবে কার? ডেসফ্লোরেন। তাহলে একটা ডে কেস সার্জারির জন্য বেস্ট আপনার এজেন্ট হচ্ছে, অ্যানেস্থেটিক গ্যাসের এজেন্ট হচ্ছে ডেসফ্লোরেন। ঠিক আছে, গেলাম। এরপরে আমরা আরেকটু জায়গায় যাব। এরপরে আরেকটা জায়গায় আরেকটা সুন্দর একটা ইম্পর্টেন্ট চার্ট, এটা হচ্ছে আপনার পাঞ্জেন্সিটা কোনটা কত, যতগুলো পয়েন্ট দেখা যাচ্ছে ওই পয়েন্টটা হচ্ছে সে চারটা ঘর দিয়ে স্কেল করা, চারটায় যদি ভরাট থাকে তাহলে ম্যাক্সিমাম ইফেক্ট। তো আপনি দেখেন যে পাঞ্জেন্সিতে হ্যালোথেন আছে 1 পয়েন্ট, কিন্তু সেভোফ্লোরেনের কোনো পয়েন্টই নেই। তার মানে সেভোফ্লোরেনটা বাচ্চাদের জন্য ভালো হবে, কারণ বাচ্চাদেরকে যদি আপনি ইন্ডাকশন করেন, ওই ডেসফ্লোরেন, আইসোফ্লোরেন যদি দেন, তাহলে বাচ্চার জন্য কি হবে? খুব সে নিতে চাইবে না, যুদ্ধ করবে। তাহলে সেভোফ্লোরেন দিলে এটার কোনো গন্ধ নাই, স্বাদ নাই, তাহলে সে সুন্দর করে এটা রিসিভ করতে পারে। আর রেসপিরেটরি ইরিটেশন, হ্যালোথেন এবং সেভোফ্লোরেন। আগের ছবিটা দেখেন, রেসপিরেটরি ইরিটেশন, হ্যালোথেন এবং সেভোফ্লোরেন বেস্ট, কারণ ইরিটেশন করে না। বেশি করে কি? ডেসফ্লোরেন।
তাহলে এখানে দেখেন রেসপিরেটরি ইরিটেশনের মধ্যে ডেসফ্লোরেন 3 দাগ, আইসোফ্লোরেন 2 দাগ। রেসপিরেটরি ডিপ্রেশন করে কে? সবচেয়ে বেশি ডিপ্রেশন করে কে? ডেসফ্লোরেন। রেসপিরেটরি ডিপ্রেশন সবচেয়ে কে বেশি করে? ডেসফ্লুরেন। ডেসফ্লোরেন। আর কার্ডিয়াক ডিপ্রেশন করে সবচেয়ে বেশি কে? হ্যালোথেন। কার্ডিয়াক কোন তাহলে কার্ডিয়াক কোন অসুবিধা থাকলে আমাদের চয়েস অফ গ্যাস কোনটা? ডেসফ্লুরেন। আরে সেবুফ্লোরেন এবং ডেসফ্লোরেন দুইটাই ব্যবহার করতে পারেন। সেবুফ্লুরেন হবে কার্ডিয়াকে। তবে সেবুফ্লোরেনটা বেস্ট। একটু আগে তো বেস্ট আমরা ছবি দেখে আসছি, ঠিক আছে। এখন মাসেল রিল্যাক্সেশন যদি আসি, সবচেয়ে ভালো মাসেল রিল্যাক্স করে কে? আইসোফ্লোরেন, ডেসফ্লোরেন, সেবুফ্লোরেন তিনটাই। কম করে কে? হ্যালোথেন। তো যদি আপনি কোনো একটা অ্যানেস্থেসিয়া দিতে চান যেখানে আপনি শুধু গ্যাস দিয়ে চালাবেন, সেখানে যদি একটু মাসেল রিল্যাক্সেশন দরকার হয়, সেখানে হ্যালোথেনটা হচ্ছে বেটার অপশন, হচ্ছে আইসোফ্লোরেন, ডেসফ্লোরেন অথবা সেবুফ্লোরেন। আর আইসিপি কি পরিমাণ বাড়াবে? হ্যালোথেন 4 স্টার। এখানে কোন গেলে 4 স্টার আছে শুধু দুইটা জায়গায়, একটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশনে ডেসফ্লোরেন 4 স্টার ম্যাক্সিমাম ইফেক্ট, আর হচ্ছে হ্যালোথেনের আইসিপি বাড়ানোতে 4 স্টার। তাইলে একটা ব্রেইনের সার্জারিতে আপনি হ্যালোথেন কি পরিমাণ ওর্স্ট গ্যাস, এটা কি বোঝা যাচ্ছে? কিন্তু আমরা কোনো উপায়ন্তর না দেখে হ্যালোথেন ব্যবহার করে কিন্তু ব্রেইনের বড় বড় অপারেশন করতেছি। বোঝা যাচ্ছে আশরাফ? আশরাফ কি আছে নাকি আজকে? না, আচ্ছা, এখন আসেনি। ওকে। আমরা এবার চলে যাব জাস্ট হচ্ছে কিছু স্পেসিফিক আমরা যেহেতু যে হ্যালোথেন নিয়ে আমাদের আলোচনা, এটা অনেক সময় আসে। আর গ্যাস গুলোর যেটা আপনার কেমিক্যাল নেম কিন্তু অস্পিতা আসে। ডেসফ্লোরেনের কেমিক্যাল নেম কি? 1 2 2 2 টেট্রাফ্লোরো ইথাইল ডাইফ্লোরো মিথাইল ইথার। বিরাট কঠিন, হ্যাঁ, পরীক্ষা আসে, কিছু করার নাই, এটা কেমিক্যাল নেম আসে। হোয়াট ইজ দিস বলে হোয়াট ইজ কেমিক্যাল নেম আসে। হ্যালোথেনের হচ্ছে 1 ব্রোমো 1 ক্লোরো 2 2 2 ডাইফ্লোরো। আপনি তিনটা যেহেতু দুইয়ে দুইয়ে তিনটা ফ্লোরিন আছে, তাহলে 2 2 2 মানে 2 2 2 হচ্ছে এই তিনটা ফ্লোরিনে 2 নম্বর কার্বনের সাথে 2 2 2 ট্রাইফ্লোরো ইথেন। এখন আপনি সহজে মনে রাখার জন্য ইথেনের 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ 2 কার্বন বিশিষ্ট। 1 নম্বর কার্বনের সাথে উপরে লাগানো আছে ব্রোমিন, নিচে লাগানো আছে ক্লোরিন। তাইলে একের মধ্যে ক্লোরিনও আছে ব্রোমিনও আছে, তাহলে কি হবে? 1 ব্রোমো 1 ক্লোরো। আর ফ্লোরিন আছে কয়টা? 2 নম্বর কার্বনে, তিন পাশে তিনটাই ফ্লোরিন, তাহলে ট্রাইফ্লোরো ইথেন। এটা কালার কি? রেড। প্রেজেন্টেশন এটা একদম ক্লিয়ার, কালারলেস ফ্লুইড ইন ব্রাউন গ্লাস। এটা কি কিসের মধ্যে থাকে? 0.1% থাইমলে থাকে। এটা 0.1% থাইমল। কারণ কি? লাইটে যেন ডিকম্পোজিশন না হয়, এই জন্য 0.1% থাইমল দিয়ে এটা থাকে। স্টোরেজ রুম টেম্পারেচার, কিন্তু হিট থেকে দূরে রাখতে হবে। ফোরোলাম কম্প্যাটিবল। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা কি ইফেক্ট করে? অ্যানেস্থেসিয়া করে, নো অ্যানালজেসিয়া, কিন্তু নো অ্যানালজেসিয়া। তাহলে এখান থেকে প্রশ্ন আসতেছে, তাহলে অ্যানালজেসিয়া কি হয়? হয় যেটা কোন সিডেটিভ এক্সেসিভ মাত্রায় যদি ব্যবহার করি সেটা অ্যানেস্থেসিয়ার কাজ করে, কোন অ্যানেস্থেটিক এজেন্ট এক্সেসিভ মাত্রায় ব্যবহার করলে সেটা অ্যানালজেসিয়ার কাজ করে। বুঝতে পারছি আমি? হ্যালো, আপনারা একটু আওয়াজ করেন মাঝে মাঝে, একেবারে চুপ হয়ে থাকেন না, একেবারে মাঝে মধ্যে একটু হালকা পাতলা আওয়াজ করেন। একদম চুপ হয়ে থাকলে তো আসলে কাদের পড়াচ্ছি কাদের কি বলতেছি কিছু বোঝা যায় না। সামান্য একটু আওয়াজ করেন মাঝে মাঝে, কারণ একটানা তো টানা কথা বলা যায় না, বুঝছেন না? সিএনএস এ হচ্ছে তাহলে যেটা হ্যালোথেনের ইফেক্ট, অ্যানেস্থেসিয়া হবে, অ্যানালজেসিয়া হবে না, এবং কোনো এপিলেপ্টোজেনিক না, এটা আমরা একটু আগে পড়ে আসছি। সিবিএস এ হ্যালোথেন কি করবে? ডোজ ডিপেন্ডেন্ট ডিপ্রেশন অফ দুটো জিনিস, একটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি আর একটা হচ্ছে হার্ট রেট। তাহলে এটা ফোর্স অফ কন্ট্রাকশনও কমাবে, হার্ট রেটও কমাবে, তাহলে হাইপোটেনশনও হবে, হার্ট রেটও কমবে। আবার সেন্সিটাইজেশন তো ক্যাটাকোলামাইন, তাহলে ক্যাটাকোলামাইনের প্রতি সেন্সিটিভিটি এটা কমাবে।
dose dependent depression to sensitization to catecholamines. Catecholamines is common. Respiratory সিস্টেমে কি করবে? ডোজ ডিপেন্ডেন্ট ডিপ্রেশন। এখানে আবার রেট একটু বাড়তে পারে, ডিপ্রেশন হয় কিন্তু রেট বাড়ে, টাইডাল এবং মিনিট ভলিউম কমে, টাইডাল ভলিউম কমে, মিনিট ভলিউম কমে, ব্রঙ্কোডাইলেশন হয়, ইরিটেশন নাই, নন ইরিটেন্ট কি কি আছে গ্যাস, রেসপিরেটরি ইরিটেন্ট গ্যাস কি? রেসপিরেটরি ইরিটেন্ট গ্যাস কি? হ্যালো, রেসপিরেটরি ইরিটেন্ট গ্যাস কি কি? Mainly desflurane. Isoflurane. আর নন ইরিটেন্ট কোনটা? নন ইরিটেন্ট টয়লেট হ্যালোথেন Halothane. এবং Sevoflurane. এবং সেভোফ্লুরেন। Sevoflurane. এটা বলেন সেভোফ্লুরেন এবং হ্যালোথেন হচ্ছে বেস্ট নন ইরিটেন্ট, আর ইরিটেন্ট হচ্ছে মেইনলি ডেসফ্লুরেন, সাথে হচ্ছে আইসোফ্লুরেন। আচ্ছা, এখন আমরা ওই যে আপনার আদার্স এর মধ্যে একটা জিনিস আছে, পোস্ট অপারেটিভ শিভারিং ইজ কমন। আপনি হ্যালোথেন ব্যবহার করার পরে পোস্ট অপারেটিভ শিভারিং কমন। আর এলিমিনেশন কি? এটা মেটাবলিজম কি হবে, বাইরে হবে কিভাবে? 60 থেকে 80% লাংস দিয়ে বের হবে আনচেঞ্জ, আর লিভারে 20% মেটাবলিজম হবে। তাহলে হ্যালোথেনের মেটাবলিজম কত পার্সেন্ট? 20%। আর লাংস দিয়ে বের হবে কত? 60 থেকে 80%। 60 থেকে 80%। এবং আরেকটা জিনিস হচ্ছে ইউরিন দিয়ে সেভারাল উইকস পর্যন্ত মেটাবলাইট বের হতে পারে, ইউরিন দিয়ে সেভারাল উইকস পর্যন্ত মেটাবলাইট বের হতে পারে। আর কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আমাদের মেলিগন্যান্ট হাইপারথার্মিয়া শব্দটা শুনছি আমরা। মেলিগন্যান্ট হাইপারথার্মিয়া কারা করে? হ্যালোথেন, সকল হ্যালোথেন, হ্যালোথেন, আইসোফ্লুরেন সব, যে কোনো অ্যানেস্থেটিক গ্যাস মেলিগন্যান্ট হাইপারথার্মিয়া করতে পারে। আর কে করে? সাক্সামিথোনিয়াম, সাক্সামিথোনিয়াম এবং সব অ্যানেস্থেটিক গ্যাস যেগুলো আছে নাইট্রাস ছাড়া, যেগুলো হ্যালোজেনেটেড গ্যাস আছে সবগুলো। মানে আমরা এই জিনিসগুলো থাকে আমরা কন্ট্রাইন্ডিকেশন। আরেকটা জিনিস হচ্ছে কারো যদি জন্ডিস থাকে, হ্যালোথেন আমরা দিতে পারবো না, ঠিক আছে? আইসোফ্লুরেন আপনারা এইভাবে এখান থেকে পড়ে নেবেন। আইসোফ্লুরেন আমরা ব্যবহার করি না, এই জন্য আমি পুরো একদম ডিটেলসে যাচ্ছি না। হ্যালোথেন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়, যেহেতু হ্যালোথেনটা বললাম। সেভোফ্লুরেনটা নিয়ে একটু সাররা শুনতে চাই। সেভোফ্লুরেনের আপনার যেটা সেভোফ্লুরেনের মেটাবোলাইটের নামটা জানতে চাই। সেভোফ্লুরেনের মেটাবোলাইটের নাম হচ্ছে, ওরা ওই 5 ধরনের মেটাবোলাইট তৈরি করে। এটা কম্পাউন্ড এ থেকে ই পর্যন্ত, তবে কম্পাউন্ড এটা বেশি পরিমাণে হয়, এই জন্য এক কথায় প্রকাশে অনেক সময় কম্পাউন্ড এ কথা বলা হয়। সেভোফ্লুরেনের মেটাবোলাইটের নাম কি? কম্পাউন্ড এ থেকে ই পর্যন্ত হয়, তো এমনি পরিমাণটা বেশি, এই জন্য এটা বেশি আলাপ আলোচনা হয়। সেভোফ্লুরেনের কন্ট্রাইন্ডিকেশন কি কি হবে? একটু আগে বলছি, মেলিগন্যান্ট হাইপারথার্মিয়া। কন্ট্রাইন্ডিকেশন কি? রিস্ক অফ মেলিগন্যান্ট হাইপারথার্মিয়া, রিস্ক অফ ট্রিগারিং মেলিগন্যান্ট হাইপারথার্মিয়া থাকলে এটা কন্ট্রাইন্ডিকেশন। আর এটার এলিমিনেশন কিভাবে বের হবে? কিভাবে? লাংস দিয়ে, প্রিডমিনেন্টলি বাই লাংস, মানে পুরোটাই লাংস দিয়ে বের হবে, আর 5% সাইটোক্রোম P450 দিয়ে হবে। আচ্ছা, আর আমাদের নাইট্রাস অক্সাইড বহুল প্রচলিত। নাইট্রাস অক্সাইডটার ক্রিটিক্যাল টেম্পারেচার জানা লাগবে। ক্রিটিক্যাল টেম্পারেচার কত? 36.5 ডিগ্রি। ক্রিটিক্যাল প্রেসার কত? 72.6 বার। কালার কোডটা কি? ব্লু। আর স্টোর করবো রুম টেম্পারেচার ফ্রম হিট। এখন কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন নাইট্রাসের কন্ট্রাইন্ডিকেশন কি? নাইট্রাস কোথায় ইউজ করবো না? যে কোনো গ্যাস ফিল্ড এরিয়ায় অপারেশন করলে আমরা নাইট্রাস ইউজ করবো না, যে কারণ কোনো গ্যাস ফিল্ডে যে মিডল এয়ার ক্যাভিটি অথবা কোনো সেক যদি থাকে যেখানে বাতাস আছে, এই বাতাসে কি হয়, নাইট্রাসটা অ্যাবজর্ব করে বাতাসটা ভিতরে ইন্টারনাল প্রেসার আরো বাড়িয়ে
সেটা যে কোনো মুহূর্তে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো এয়ার কন্টেনিং স্যাক যদি থাকে বডিতে, সেই বডিতে যখন আমরা নাইট্রাস ব্যবহার করব, নাইট্রাস অ্যাবজর্ব হয়ে নাইট্রাসটা ইয়ে হয়ে যাবে, এখানে নাইট্রাসটা এখানে ঢুকে গিয়ে স্যাকের ভিতরে ইন্টারনাল প্রেসার বাড়িয়ে দিবে। প্রেসার বাড়ালে সেটা যে কোনো মুহূর্তে ফুটে একটা অঘটন করতে পারে। ঠিক আছে, অ্যানেস্থেটিক গ্যাস মোটামুটি এই পর্যন্ত হইলে হবে। এখন আমরা চলে যাব আরেকটা লোকাল অ্যানেস্থেটিক ড্রাগটা একটু আগে বলি। ভাইয়া হ্যাঁ সেদিন হচ্ছে সেকেন্ড গ্যাস ইফেক্ট এটা বলা হয়নি। বলবো সব বলবো আজকে, কারণ আজকে আমি ওই দিন এমন ঝামেলায় ছিলাম, নেটওয়ার্কটা আসতে যাচ্ছে, এর মধ্যে মানে ফোনের কানেকশন হঠাৎ করে দেখি যে ফোন আসতেছে বারবার। আজকে এটা বলবো, এখানে আসছে। এই জেনন টেবল এগুলো একটু পড়ে নিয়েন, আর অ্যান্টোনক্সটা পড়ে নিয়েন, এগুলো এখানে আছে। এইটা বই হচ্ছে আমাদের ওই যে ফান্ডামেন্টালস অফ অ্যানাস্থেসিয়া, ওই যে টিম স্মিথ এবং কলিন পিনকের যে বইটা, হ্যাঁ এফসিএস পার্ট 1 যারা দেন তাদের জন্য এটা হচ্ছে বাইবেল। এই বইটা লাগবেই, এবং অনেকে জানেন, অনেকে পড়েন হয়তো এখান থেকে। আমরা এখন চলে যাবো ইয়েতে, আপনারা যদি পুরো জিনিসটা পড়তেও না পারেন ফার্মাকোলজির, আপনারা অন্তত এখান থেকে স্পেসিফিক ফার্মাকোলজি পড়ে যাবেন। আর না হলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু যখন একসাথে সব আসবে, মাথা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। কারণ যখন পরীক্ষা শেষ হয় ওসপিতে কিন্তু এখানে আপনাদের 2টা থেকে 4টা প্রশ্ন আসে। লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেখা যাচ্ছে, লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেখা যাচ্ছে কিনা একটু বলেন ভাই, একটু আওয়াজ দিয়ে। দেখা যায় ভাই, দেখা জি যায়। দেখা যাচ্ছে। একটু দিয়েন ভাই, আওয়াজ দিয়েন, একটু দয়া করেন আমাকে। দেখা যাচ্ছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। কারণ ডেমোর ক্লাস তো ভাই এমনি ক্লাস নিয়ে শান্তি পাই না, সেই যে একটু সবার সাথে চেহারা না দেখা নাই, কিছু নেই। আর একদিন আমরা বাসায় লুঙ্গি পরে ক্লাস করি, এই জন্য লাইভে আমরা ছবিও দেখাই না, বহু ঝামেলার ভিতরে আছি। আচ্ছা, আমরা ওই যে স্টার এবং অ্যামাইড, হ্যাঁ এখানে একটা পটেন্সিয়াল বিষয় আছে। এটা হলো যে স্টার যেগুলো আপনার পেন যেগুলো আছে, যে এমিথোকেন কোকেন, এমিথোকেনটা কিন্তু আপনার একটা জায়গা থেকে খুব আওয়াজ হচ্ছে, বইয়ের কি যেন শুরুর আওয়াজ, কার আওয়াজ এটা? আচ্ছা, আপনার লিডোকেইনের পটেন্সিটা হচ্ছে, মানে লিডোকেইনের সাথে সবসময় এখানে লিডোকেইনটা বহুল প্রচলিত একটা ড্রাগ, যার সাথে অন্য কিছুর এফিকেসিটা তুলনা করা হয়। ইমিথোকেনটা লিডোকেইন থেকে 4 গুণ লং এবং পটেন্সি 4 গুণ, ডিউরেশনটা লং এবং টোকেনটা শর্ট, টোকেনটা তার অর্ধেক। অ্যামাইড গুলো আমরা বহু ব্যবহার করি, বুপিডোকেনটা দেখেন আপনি পটেন্সিটা হচ্ছে 4 গুণ। পটেন্সি ব্র্যাকেটে লেখা রিলেটিভ টু লিডোকেইন, দেখা যাচ্ছে রিলেটিভ টু লিডোকেইন, মানে সেই বুপিডোকেনটা 4 গুণ, মানে 4 টাইমস লং ডিউরেশন। আর লিডোকেইন 1 লেখা আছে, কারণ লিডোকেইনের সাথেই তো আমরা পটেন্সিটি হিসাব করতেছি, এবং ডিউরেশনটা মিডিয়াম। রোপিডোকেইনটাও কিন্তু 4 গুণ, তাহলে রোপি এবং বুপিডোকেইনটা 4 টাইমস লং, এবং এর মধ্যে লিডোকেইনটা আবার অনসেটটা র্যাপিড, বুপিডোকেইনটা আবার মিডিয়াম। এই জন্য আমরা ব্লকের ক্ষেত্রে লিডোকেইন একটু দিয়ে আগে ব্যথাটা কমে যাক, এরপর আস্তে আস্তে লং অ্যাক্টিংটা কাজ করে। এখন টক্সিসিটির মধ্যে ওই দিন বলছিলাম যে মুখস্থ বলছিলাম, সেটা আমরা একটু এখান থেকে দেখে বললে আর একটু আশা করি ভালো লাগবে।
সেই চার্টটা কি এখান থেকে উঠাই ফেললো নাকি? আগের বইতে একটা সুন্দর চার্ট ছিল। কেমনটা লাগে? একটা চমৎকার চার্ট ছিল আগে, চার্টটা ফেলেই দিল। আমি একটু একটু মুখে জাস্ট একটু বলি, আপনারা একটু শোনার চেষ্টা করেন। আগের টেক্সট বইটা যদি কারো কাছে থাকে সেটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আগের যে পিনকের বইটা ছিল 625 নাম্বার, সেখানে একটা জাস্ট ক্লোজিং এর বিষয় লেখা হচ্ছে, সেটা একটু আমি বলছি। একটা হলো যে আপনার বুপিবেকেনের অ্যাডাল্ট ডোজ হচ্ছে 150 মিলিগ্রাম। অ্যাডাল্ট ডোজ হচ্ছে 150 মিলিগ্রাম ফিক্সড ডোজ অ্যাডাল্ট ডোজ। আর সেটা মিলিগ্রাম পার কেজি হিসাব করলে 2 মিলিগ্রাম পার কেজি, 2 মিলিগ্রাম পার কেজি। তো আমরা এমনি হিসাবে চিন্তা করেন তো 70-75 কেজি ওজনে 2 মিলিগ্রাম পার কেজি হলে কত হবে? 150। তাহলে 150 লিডুপেনও সেম ডোজ 150। আর লিডুপেনের ক্ষেত্রে ডোজটা হচ্ছে 3 মিলিগ্রাম পার কেজি, এবং ওইটা হচ্ছে আপনি 3 সাথে 21 চিন্তা করেন তাহলে 200 হচ্ছে প্লেন, 200 মিলিগ্রাম প্লেন। আর একটা হচ্ছে এপিনেফ্রিনের সাথে 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রামটা বিকজ এপিনেফ্রিন অথবা অ্যাড্রেনালিন দিলে সেটা 7 মিলিগ্রাম পার কেজি পর্যন্ত দেয়া যাবে। 7 মিলিগ্রাম পার কেজি পর্যন্ত দেয়া যাবে। খুব সুন্দর একটা ছবি ছিল, আমি ছবিটা কিভাবে দেখাবো, বইটা তো নাই এই বইতে। সেটা আপনাদের কাছে কি পিনকের বই আশেপাশে আছে? ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেসিয়া আছে? না ভাইয়া নাই তো। আচ্ছা, একটু কোথাও খাতায় লিখে রাখেন, বাসায় বা কোথাও থাকবে আপনাদের। 625 নম্বর চ্যাপ্টার, পৃষ্ঠা 624 নম্বর চ্যাপ্টারে, চ্যাপ্টার না পেজে যে চার্টটা আছে ওইটা একটু দেখে নেবেন। লিডুকেন টক্সিসিটিটা, আমার ব্লাড লেভেলে প্লাজমাতে লিডুকেন কনসেন্ট্রেশন কত থাকলে কি হয়। আমার প্লাজমা লিডুকেন কনসেন্ট্রেশন যখন 15 মাইক্রোগ্রাম পার এমএল হয়, 15 মাইক্রোগ্রাম পার এমএল হয়, তখন মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয়। প্রশ্ন যদি আপনাকে করা হয় লিডুকেন বডিতে কি পরিমাণে থাকলে কার্ডিয়াক ডিপ্রেশন হয়, অ্যান্সার কি হবে? 15 মাইক্রোগ্রাম 15 পার মাইক্রোগ্রাম এমএল। পার এমএল Microgram যদি per হয়, ml কনসেন্ট্রেশনটা হয় তাহলে হ্যাঁ, 15 মাইক্রোগ্রাম পার এমএল যদি হয় মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হবে। যদি 20 মাইক্রোগ্রাম পার এমএল হয় কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে। তাইলে লিডুকেন টক্সিসিটি অ্যারিথমিয়া কখন হবে? যদি প্লাজমা কনসেন্ট্রেশন 20 মাইক্রোগ্রাম পার এমএল হয়। আর বিটি বা ভেন্ট্রিকুলার অ্যারেস্ট হবে 25 হলে। 25 হলে কি হবে? ভেন্ট্রিকুলার অ্যারেস্ট হবে। ভেন্ট্রিকুলার অ্যারেস্ট হবে। ventricular তাহলে সহজ 25 হলে জিনিস, ভেন্ট্রিকুলার অ্যারেস্ট। তাহলে সহজ জিনিস 15, 20, 25। 15তে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, 20-এ এরিথমিয়া, 25-এ অ্যারেস্ট। আর রেসপিরেটরি ডিপ্রেশন, রেসপিরেটরি অ্যারেস্ট হয় কখন? যখন 20 হলে এরিথমিয়াও হয়, রেসপিরেটরি অ্যারেস্ট হয়। বলেন তো কেউ একজন পুরো জিনিসটা আমাকে। হচ্ছে প্লাজমাতে লিডোকেনের কনসেন্ট্রেশন যখন 15 মাইক্রোগ্রাম পার এমএল হবে তখন কার্ডিয়াক ডিপ্রেশন হবে। 20 মাইক্রোগ্রাম পার এমএল হলে কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে, রেসপিরেটরি অ্যারেস্ট হবে। আর যদি 25 মাইক্রোগ্রাম পার এমএল হয় তাহলে ভেন্ট্রিকুলার অ্যারেস্ট হবে। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাই একটু জাস্ট বুপিবেকিনটা একটু। জি হ্যাঁ, মাজিদ ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা, আমরা ওই যে এটা বললেন তো আসলে ওই যে 2 মিলিগ্রাম পার কেজি, ইয়ে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আমরা বললাম তো লিডো, এটা হ্যাঁ। আচ্ছা লিডোকেন, আচ্ছা না আমি এটা বুপিবাকিন আমার প্রশ্নটা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে করবো। বুপিবেকিনটা হচ্ছে 2, লিডোকেন হচ্ছে 3। 3 লিডোকেন 3 বুপি 2। হ্যাঁ আমার আচ্ছা তাহলে প্রশ্নটা করে ফেলি। এই যে বুপিবাকিনে আমরা জানি যে 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। হ্যাঁ, আচ্ছা, ওটা সেটাই তো। স্পাইনাল দেওয়ার ক্ষেত্রে আমরা কত মিলিগ্রাম হিসাবে দিব? এটা আসতেছে, এটাই আসতেছে এখন। এইটাই আমার এখানে সামনে লেখা আছে, সামনে আছে, স্ক্রিনে দেখেন। জি হ্যাঁ। বুপিবেকিন হাইড্রোক্লোরাইডটা আমরা, এটা হচ্ছে একটা অ্যামাইড লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। এটা একটা অ্যামাইড লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। প্রেজেন্টেশন ক্লিয়ার কালারলেস থাকে। প্লেন সলিউশন 0.25% এ পাওয়া যায় এবং 0.5% এ পাওয়া যায়। সলিউশন অ্যাড্রেনালিন ছাড়াও থাকে, অ্যাড্রেনালিন নাও থাকে, দুইটাই পাওয়া যায়।
আচ্ছা, আর যেটা আমার হেভির সাথে কি থাকে? সলিউশন ফর ইমপ্রুভমেন্ট প্লেন এবং অপারেট কন্টেনিং, এবং হেভিতে 0.5% থাকে। 0.5% সাথে 80 মিলিগ্রাম পার এমএল ডেক্সট্রোজ থাকে, 80 মিলিগ্রাম পার এমএল ডেক্সট্রোজ। ফাইনালি স্পেসিফিক গ্র্যাভিটি হয় 1.046 স্পাইনাল অ্যানেস্থেটিক। ঠিক আছে, এখন রিকমেন্ডেড ম্যাক্সিমাম ডোজ 2 মিলিগ্রাম পার কেজি, এবং এখানে দেখা যাচ্ছে 2 মিলিগ্রাম পার কেজি 150 মিলিগ্রাম প্লাস আপ টু 50 মিলিগ্রাম 2 আওয়ার সাবসিকুয়েন্টলি। মানে আপনি যদি বুদ্ধি দেখেন একটা জায়গায় দেন, সেটা স্পাইনালে আপনি যদি একটা ব্রাকিয়াল ব্লক দেন, সেখানে আপনি দেখা যাচ্ছে যদি 150 মিলিগ্রাম দিয়ে দেন, তাহলে আপনাকে 2 ঘন্টা পরে আরো 50 মিলিগ্রাম আপনি দিতে পারবেন ব্লক আবার সাবসিকুয়েন্টলি 2 ঘন্টা পর পরে 50 করে দিতে পারবেন। এই ডোজটা তো আপনার ব্রাকিয়াল ব্লকের ক্ষেত্রে, আর স্পাইনালের ক্ষেত্রে বলতেছি। স্পাইনালের ডোজের জন্য আমাকে চলে যেতে হবে স্মিথে। স্পেসিফিক মনে আছে কারণ স্পাইনালের ডোজটা 0.1 থেকে 0.5 খুব সম্ভবত। ওইটা একটা আছে, কেজি হিসেবে একটা আছে 0 থেকে 5 কেজি একটা, 5 থেকে 15 কেজি একটা, 15 কেজির বেশি একটা, ওইটা একটা আছে। 0 থেকে 5 কেজি হচ্ছে 0.1 ml করে, 0.1 ml পার কেজি হিসেবে। জি, 0.1 টু 0.5 মিলিগ্রাম পার আবার কেজি। এরপরে হচ্ছে আবার কমে গেছে 0.05 টা 0.08 অনুসারে, এরপরে আরো কমে গেছে 0.03 পর্যন্ত আসছে অ্যাডাল্টের ক্ষেত্রে। সেটা আমি একটু, আমার কাছে ছবি ছিল, আমার কালকেও এই ছবিটা উঠাইছি, আমি এটা দেখাবো। এটা তাইলে কারো কাছে কি মনে আছে স্পাইনালে আমাদের বুদ্ধিবেশনের ডোজটা স্পেসিফিক বইয়ের রেফারেন্স সহ কারো মনে থাকলে একটু বলতে পারেন, আর না হলে বই কেটে বের করবো আর কি। আচ্ছা, মনে নাই, সেটা থাকলেও দুইটা কোয়েশ্চেন আমরা করব। এরপরে হচ্ছে ক্লিনিক্যালি আপনার ইলিমিনেশন কিভাবে হবে, এটা বুদ্ধিবেশন 5% লিভার আর কিডনি হচ্ছে 16%, ইউরিনে 16%, 5% স্কিটেড হবে। লিডোকেন আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে লিডোকেনটা। লিডোকেনটা এটা একটা অ্যামাইড বলে, আর ডেরিভেটিভ অফ ডাইইথেল অ্যামাইনো অ্যাসিটিক অ্যাসিড। এই লিডোকেন বহু আকারে বহু সিস্টেমে পাওয়া যায়। প্লেন সলিউশন পাওয়া যায় 0.5, 1, 2% করে, সলিউশনের সাথে অ্যাড্রেনালিন সহ পাওয়া যায়, সেখানে অ্যাড্রেনালিন কত পরিমাণে থাকে 5 মাইক্রোগ্রাম পার এমএল, 5 মাইক্রোগ্রাম পার এমএল। আর কতগুলো জেল পাওয়া যায়, যে সুগার জেলি বা জেল 1%, 2% উইথ ক্লোরোহেক্সিডিন ফর ইউরেথ্রাল ইনস্টিলেশন। আর ক্রিম পাওয়া যায় টপিক্যাল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য 4% লেভেল, 4% দিলে একটু, কারণ স্কিনে দিলে এটা ইয়ে হয়। আর সারফেস টপিক্যাল সারফেস অ্যানেস্থেসিয়া আমরা যখন কোনো কিছু পাবো না ইন্টিউবেশন করার জন্য, অনেক সময় আইসিইউ রোগী, সেখানে আমরা একটু জাস্ট হালকা পাতলা হা করে একটু স্প্রে করলে তাহলে কিছু অ্যানেস্থেসিয়া হয়ে যায়, ফেরিংস ফ্লেরিংস ট্রাকিয়া এগুলো ইয়ে হয়ে যায়, স্প্রে ফর অ্যানেস্থেসিয়া। আর স্প্রে ফর অ্যানেস্থেসিয়া ওরাল ক্যাভিটি এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট 10%। এখানে দেখেন স্প্রে ফর অ্যানেস্থেসিয়া অফ দি ওরাল ক্যাভিটি, তাহলে ওরাল ক্যাভিটি টোটাল অ্যানেস্থেসিয়া এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্টে 10%। আচ্ছা, ডোজটা আমরা একটু আগে বলছি, এখানে একটু জিনিস আছে, সেটা হচ্ছে এপিডুরাল স্পাইনালে ব্লকটা হচ্ছে 0.5 থেকে 10% অ্যাভেলেবল, 100 মিলিগ্রাম বোনাস দেন 1 থেকে 4 মিলিগ্রাম মিনিট ফর ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস। এখানে ডোজটা দিছে অ্যারিথমিয়ার জন্য যে ডোজটা, আর 3 মিলিগ্রাম পার কেজি হচ্ছে তার ডোজ রিকমেন্ডেড, আর অ্যাড্রেনালিন দিলে 7 মিলিগ্রাম পার কেজি। আর হাফ লাইফ কত 100 মিনিট, মানে হাফ লাইফের ডাবল তার আলটিমেটলি তার অ্যাকশন থাকবে, তাহলে হিসাবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত তার অ্যাকশন থাকবে। এলিমিনেশন কি 70% বাই ইন লিভার আর 10% আনচেঞ্জড ইন ইউরিন। আচ্ছা, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ
অক্সিটোসিনের ডোজ জানা আছে? ডোজ জানা আছে অক্সিটোসিনের? অক্সিটোসিনের ডোজ জানা আছে? ভাইয়া ভুলে গেছে। 5 to 7। হ্যাঁ, আমরা তো হর হামেশা 2টা 3টা ডিএসটা দিয়ে দিই, লিন্ডা ডিএসটা দিয়ে দিই। 5 to 7 ওটা আবার একটা ওই যে 3 রুল অফ 3 আছে, 3 ইউনিট করে 3 মিনিট ইন্টারভ্যালে। কারণ অক্সিটোসিন ড্রাগ কিন্তু খুব খারাপ ড্রাগ। আমরা কিন্তু হর হামেশা 2-3টা করে 4টা করে দিয়ে দিচ্ছি অনেক সময়। এটা কিন্তু মোটামুটি 5 ইউনিট ডিলে হয় এবং দৌড়াদৌড়ি করার কিছু না, এটা সাথে সাথে কিছু করবে না। আপনি 5 মিনিট ডিলে হবে, এরপরে স্যালাইনে দিতে হবে, এরকম মানে তাড়াহুড়া করার কিছু নেই। 5 দিলে আরেকটা দিলে যে সাথে সাথে এটা 2-3টা দিলে যে সাথে সাথে কন্ট্রাকশন করবে এরকম কোনো বিষয় নাই। সিবিএস এ কার্ডিয়াক ইভেন্ট অক্সিটোসিন দেওয়ার পরে সাথে সাথে ট্রানজিয়েন্ট হাইপোটেনশন হতে পারে। আপনি এখন আমরা যে প্রোফাউন্ড হাইপোটেনশন হঠাৎ করে হয়ে গেছে, এটা কিন্তু স্পাইনাল ইফেক্ট না। বাচ্চা বের হওয়ার পরে যে একটা হাইপোটেনশন হয় সেটা মূলত হয় হচ্ছে আপনার এই অক্সিটোসিন দেওয়ার পরে, এবং ওই সময় আপনার টেকিকার্ডিয়া হয়। তাহলে ওই সময় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্লাসেন্টাল অটো ট্রান্সমিশনও হচ্ছে, এটা দুটো ঘটনা একসাথে হয়। এটা হচ্ছে ফলোইং টার্ম ডেলিভারি ইউজুয়ালি অফসেট বাই প্লাসেন্টাল অটো ট্রান্সমিশন। তাহলে আপনার যে অক্সিটোসিন দেওয়া মাত্র কিন্তু একটা হাইপোটেনশন হতে পারে, এটা খেয়াল রাখবেন। এটা আসতে নয়, তারপরে হঠাৎ করে আসলো তো বললাম। ভাই এটাকে ফান্ডামেন্টাল থেকে দেখবো? হ্যাঁ, অবশ্যই ফান্ডামেন্টাল। ফার্মাকোলজিটা স্মিথটাও খুব ভালো, কিন্তু ফান্ডামেন্টালস একটু গুছিয়ে ছোট করে দেওয়া আছে, মানে পুরো চ্যাপ্টারটা জিস্ট করে আবার 3 পৃষ্ঠার মধ্যে শেষ করা। এটা পড়লে একটু মানে পরীক্ষার সময় চোখ বোলানোটা সহজ হয়, আর না হলে পরীক্ষার সময় চোখ বোলানোর সময় তো পাগল হয়ে যাওয়া লাগবে। পরীক্ষার আগে কি প্রতিটা লাইন পড়া যাবে? আচ্ছা, আমরা চলে আসছি অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ। অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ এর একটা ক্লাসিফিকেশন আছে। এখানে 4টা ক্লাস আছে, 4টা ক্লাস। এটা ক্লাস 1, ক্লাস 1 এর আবার 3টা সাব ক্লাস আছে। এই ক্লাস 1 এর 3টা সাব ক্লাস নিয়ে আমাদের বিস্তারিত আসলে আমি পড়ার কোনো যৌক্তিকতা বুঝি না। এই সবগুলো একসাথে মাথায় রাখতে চাই। মানে লিডোকেইন হচ্ছে ক্লাস 1 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ। লিডোকেইন ক্লাস 1 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ। যেহেতু লিডোকেইনটা আমাদের একটা প্রাইম ড্রাগ, এই জন্য আমরা লিডোকেইনটা একটু মনে রাখতে পারি, সেটা 1B। তাহলে লিডোকেইনটা কিন্তু একটা চমৎকার একটা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ, এবং সেটা ক্লাস 1। সেখানে কি কি আছে? প্রোকেনামাইড, একসাথে কিন্তু সব মনে রাখতে পারে না। কুইনিডিন, প্রোকেনামাইড, এই দুটো মনে রাখার চেষ্টা করেন। আর 1B তে ফিনাইটোয়াম লিডোকেইন। 1C তে আমি যেটা মনে রাখতাম ফ্লেকেনাইটটা মনে রাখতাম, বাকিগুলো মনে থাকে না। 1A তে আমি মনে রাখতাম কুইনিডিন এবং প্রোকেনামাইড। 1B তে লিডোকেইন এবং ফিনাইটোয়াম মনে রাখতাম, আর 1C তে শুধু ফ্লেকেনাইটটা মনে রাখতাম। বাকিগুলো সব আসলে মনে রাখা পসিবল, জানেন, ইচ্ছা আছে আপনারা মনে রাখতে পারেন, কিন্তু আমার জন্য একটু টাফ ছিল। আর ক্লাস 2 তে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ যেটা আমরা ইনভেরিয়েবলি ব্যবহার করি, সেই প্রোপানোনল, যেটা ইসোমোনল, এই দুইটা। ক্লাস 3 হচ্ছে এমিওডারন। এখানে সোটানলটা এখানেও আছে, এখানেও আছে। আমরা কার্ডিওলজিস্ট না, আমাদের এটা নিয়ে এত বিতর্কে যাওয়ার দরকার নেই। আমাদের যেগুলো 2 জায়গায় নাই, এরকম জিনিসগুলো মনে রাখলে এনাফ। এমিওডারন ক্লাস 3। আর ক্লাস 4 হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল, গিলটিয়াজেন। আমাকে একদিন একটু এটা রিভিউ করেন, এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে। অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ ক্লাসিফিকেশন।
বলেন একজন, সাহস করে বলেন, দেখে দেখে। ক্লাস 1 এতে তো হচ্ছে কুইনিডিন প্রোকেনামাইড, হ্যাঁ, দুইটা মনে রাখবো। আর 1B তে হচ্ছে লিডুকিন, সবচেয়ে আমরা যেটা বেশি ইউজ করবো এবং হাতের কাছে যেটা 1B তে লিডুকিন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে। 1C তে ফেনিকানাইডিন আপনার সবচেয়ে মনে থাকতে বলছেন, যেহেতু এখানে সি আছে তো আমরা ওটাই মনে রাখবো আর কি 1C তে। আর ক্লাস 2 তে হচ্ছে প্রোপানল, ইসমোলল এবং সোটালল। সোলার দরকার নেই। সোটালল তো না, প্রোপানল আর ইসমোলল বলবো। হ্যাঁ, ক্লাস 3 তে বলবো হচ্ছে অ্যামাইডেরনটা সবচেয়ে বেশি। প্রচুর ইউজ করে। ক্লাস 4 দুইটা ক্লাস 4 হচ্ছে ভেরামাইন আর মাল্টিঅ্যাসিড। ব্লকার। এখানে আর বেশি আর আমরা এত যুদ্ধে যাব না, কারণ এখানে এগুলো পড়তে চাইলে বহু পড়া, আর যদি একটু শর্ট করি তাহলে সহজ হবে। এখন লিডোকেইনটা কিভাবে কাজ করে? লিডোকেইনটা পিয়ার ইন্টারভ্যাল কিছু করে না, কিউআরএস এ কিছু করে না, কিন্তু কিউটিটা শর্ট করে। কিউটি শর্ট করে। লিডোকেইন কি করে? কিউটি শর্ট করে। এটা কিন্তু মাথায় রাখা লাগবে। লিডোকেইন মানে লিডোকেইন কিভাবে অ্যান্টি অ্যারিথমিক হিসেবে কাজ করে? কিউটি শর্ট করে, শর্ট এন্ড ডিপোলারাইজেশন, শর্ট এন্ড ডিপোলারাইজেশন। এখন এরিথমিয়া তো বিভিন্ন রকম এরিথমিয়া আছে না? এট্রিয়াল টেকিকার্ডিয়া একটা এরিথমিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া একটা এরিথমিয়া, এট্রিয়াল ফ্ল্যাটার একটা এরিথমিয়া, সবগুলো এরিথমিয়া না এগুলো? আর সিম্পলি সাইনাস টেকিকার্ডিয়া সেটাও একটা কি টেকিকার্ডিয়া, এরিথমিয়া। তাহলে কোন এরিথমিয়াতে কোন ড্রাগ দিব সেগুলোর একটা কিছু ছোট একটা বিষয় আছে। এখানে ক্লাস 3টা তারা দিতে বলতেছে এট্রিয়াল টেকিকার্ডিয়া, এট্রিয়াল টেকিকার্ডিয়া, এট্রিয়াল ফ্ল্যাটার, এট্রিয়াল ফিব্রিলেশন এবং ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এই এট্রিয়াল ভেন্ট্রিকুলার বিভিন্ন টেকিকার্ডিয়াতে তাহলে আমরা কোনটা দিব? এমিওডারন। কি দিব? এমিওডারন। আর অন্য আমরা যেটা সাইনাস টেকিকার্ডিয়া, সেখানে আমরা ক্লাস 2 যেটা বিটা ব্লকার, যেগুলো হরহামেশা ইউজ হয়, সেটা আমরা দিতে পারি। এই যে কিউটি ইন্টারভেলটা দেখা যাচ্ছে, অ্যান্টিঅ্যারিথমিক গ্রুপে 1B যেটা লিডোকেইন, সেটা কিউটি ইন্টারভেল কি করে? কমাচ্ছে। আর পিআর এবং কিউআরএস এর কোনো কাজ কিন্তু তার নাই। ঠিক আছে? সাইড ইফেক্ট দরকার নেই, এখন আমরা স্পেসিফিক ফার্মাকোলজিতে কয়েকটা জিনিস পড়বো। আরেকটা হচ্ছে অনেক সময় বাইরে জিজ্ঞেস করে যে ইউজ অফ ম্যাগনেসিয়াম ইন অ্যানেস্থেসিয়া, ইউজ অফ ম্যাগনেসিয়াম ইন অ্যানেস্থেসিয়া। এই প্রশ্নটা করলে কিন্তু গাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে আমাদের এই চার্টটা যদি মনে রাখি, ইউজ অফ ম্যাগনেসিয়ামটা আমরা এখান থেকে পারবো। কি কি ম্যাগনেসিয়াম, কি কি বলুন তো? আশরাফ স্যার আর কেউ নাই আমাদের এখানে? একটু বলেন, দেখে দেখে বলেন, আমরা শুনি। জি বলতেছে possible pharmacological uses of magnesium: correction of magnesium deficiency, control of eclampsia and preeclampsia, inhibition of premature labor, improvement of cardiac contractility, limitation of myocardial infarct size, component of cardioplegia, a mixture to arrest the heart during cardiac surgery, correction of cardiac dysarrhythmias, emergency treatment of Torsades de Pointes, digoxin toxicity, life-threatening atrial and ventricular dysarrhythmias, prevention of hypertensive response to intubation, reduction of catecholamine release in pheochromocytoma surgery, treatment of asthma. মানে খুব চমৎকার উদাহরণ দিয়েছে আপনি দেখেন। মানে আমাকে যদি বলতে দিত আমি দুইটার বেশি বলতে পারতাম না, আপনাকে বলতে দিলে আপনি হয়তো 3টা পারতেন, 4টা পারতেন। কিন্তু এই চার্টটা যদি একটু ভালো করে মাথায় ঢুকে যায়, ম্যাগনেসিয়াম নিয়ে যত প্রকার প্রশ্ন আসে আপনি পারবেন না। এখন ম্যাগনেসিয়াম ইউজ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, এটা সবার আগে। এর হচ্ছে প্রিমেচুর লেবারে ইনহিবিশন করা, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি ইমপ্রুভমেন্ট করা, মায়োকার্ডিয়াল ইনফ্রাক্ট সাইজটা একটু কমানোর জন্য ম্যাগনেসিয়াম আমরা দিতে পারি। কার্ডিওপ্লেজিয়ার সলিউশন যেটা আছে, যেটা দিয়ে আমরা ওপেন হার্ট সার্জারির সময় হার্ট লাম মেশিনে দেওয়ার পরে হার্টকে যে সম্পূর্ণ ঠান্ডা করে রাখি, সেই কার্ডিওপ্লেজিক সলিউশন একটা কম্পোনেন্ট হচ্ছে এই ম্যাগনেসিয়াম।
এবং এই ম্যাগনেসিয়াম একটা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ এবং হাইপারটেনসিভ রেসপন্স টু ইন্টিবিউশন। যে কোনো একটা ইন্টিবিউশন করলে একটা প্রেসার রেসপন্স এবং ইন্টিবিউশন রিফ্লেক্স আছে না, হাইপারটেনশন ট্যাকিকার্ডিয়া, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমি কি ইউজ করতে পারি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। তারপর হচ্ছে ফেকোমোসাইটোমা, যখন অপারেশন হয় ফেকোমোসাইটোমার অপারেশনটা যখন হয়, যখন সুপারএনাল গ্ল্যান্ডের উপরে ওই টিউমারটাতে একটু কসলাকসলি করা হয়, তখন পাগলের মতো এখান থেকে সিক্রেশন বের হয় না ফেকোমোসাইটোমা, ওই টিউমারটার মধ্যে যখন একটু নড়াচড়া হ্যান্ডলিং হয়, ওইখান থেকে কন্টিনিউয়াস সব ওইখানে থলের মতো জিনিস রেডি করা আছে না, ক্যাটাগুলামাইন আছে কিনা? ফেকোমোসাইটোমা মানে কি? আছে ভাই। ফেকোমোসাইটোমা মানে কি? সুপারএনাল গ্ল্যান্ডের উপরে একটা টিউমার নাকি? জি, medullary tumor of the suprarenal gland. তাহলে ওই টিউমারটার মধ্যে সব ধরনের ক্যাটাগুলামাইন অ্যান্ডিস না, এবং সেটা যদি টিউমার হয় তাহলে ওইটা যদি একটু টিপ দেওয়া হয় ক্যাটাগুলামাইন বেরোবে কিনা? তাহলে যখন আমি ফেকোমোসাইটোমা সার্জারি করতে যাব তখন হ্যান্ডলিং করি, তাহলে প্রচুর পরিমাণ ক্যাটাগুলামাইন রিলিজ বের হবে। ওই সময় আমি যদি একটু ম্যাগনেসিয়াম দিয়ে রাখতে পারি তাহলে ওই ক্যাটাগুলামাইন রিলিজটা একটু কমবে। ফাইনালি অ্যাজমার ফাইনাল ট্রিটমেন্ট হিসেবে যখন কোনোভাবেই ব্রঙ্কোকনস্ট্রিকশন অথবা তার রেসপিরেটরি ডিস্ট্রেস করানো যায়, ম্যাগনেসিয়াম ইজ এ গুড চয়েস। তাহলে ম্যাগনেসিয়ামের এতগুলো অ্যান্সার যদি আপনি দিতে পারেন, আপনার পাশকে আটকাবো আমরা বলেন। একজনের বাইরে শুরু হয়েছে ইউজ অফ ম্যাগনেসিয়াম ইন অ্যানেস্থেসিয়া এই 2-3 বছর আগে, ওগুলো তো ঘাবড়ে গেছে মারাত্মক ভাবে। মানে প্রশ্নটা কেমন না, ম্যাগনেসিয়াম দিয়ে পরীক্ষা শুরু হলে ক্রনিক পেইন ম্যানেজমেন্টে যদি এখন ম্যাগনেসিয়াম ইউজ করা হয়, এটা কি এখানে যোগ করা যাবে? এটা এখন যোগ করা যেতে পারে, এখন মানে বইতে যেহেতু এখন আসে না, এখানে যোগ করা যেতে পারে, অসুবিধা কি? লোকের আলাপ আলোচনা হলে যোগ করা যেতে পারে। তাহলে এগুলা সবগুলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে অ্যাটিপিক্যাল যেটা অ্যাজমা আপনার মনে থাকতো, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি মনে থাকতো, প্রিএক্লাম্পসিয়া মনে থাকতো, বাকি জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কার্ডিওপ্লাস্টিক সলিউশনের কম্পোনেন্ট একটা, মাইগ্রেনের ইম্প্যাক্ট সাইজটাকে লিমিট করার জন্য আরেকটা হচ্ছে ফেকোমোসাইটোমা সার্জারি, ঠিক আছে, আর ইন্টিবিউশন প্রেসার রিফ্লেক্সেশন গেল। আচ্ছা, ডায়াবেটিক্স কি বলবো? ডায়াবেটিক্সটা আপনারা জানেন, আমরা স্পেসিফিক ফার্মাগুলো যদি ডায়াবেটিক্স একটু দেখে নেবেন। আচ্ছা, অ্যাডিনোসিন নিয়ে কিছু বলবো। অ্যাডিনোসিনের ডোজটা তো আমাদের মনে হয় জানা আছে, এই জিনিসগুলো যেহেতু ইমার্জেন্সি ড্রাগ জানা দরকার। 3 মিলিগ্রাম ওভার 2 সেকেন্ড, আর এর হাফ লাইফ ভেরি শর্ট, খুব দ্রুত দিতে হবে, সাথে সাথে ফ্ল্যাশ দিতে হবে, যেন সাথে সাথে ওষুধটা, কারণ 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু ওষুধটা কার্যকারিতা শেষ হয়ে যাবে। সেন্ট্রাল ভেনাস লাইন ছাড়া দেওয়া যাবে না, পেরিফেরি দিতে চাইলে টাইনামেন্ট ডিস্টিল ওয়াটার, আরেকটা মানে 3 পিন, ওই যে 3 পিনের সকেটের মতো যেগুলো ক্যানোলা আছে, এক পাশে ওই ওষুধ দিব, আরেক পাশে ওই ওষুধ দিয়ে, যাতে সাথে সাথে ওই ক্যানোলার যেটা দিয়ে ওষুধ দিব সেই ক্যানোলার মানে না খুলে বা ওই সেই সিরিজ না খুলে ওদিকে টাইনামেন্ট যদি দিতে পারি তাহলে কাজ করে। তারপরে হচ্ছে 6 মিলিগ্রাম আফটার 1 থেকে 10 মিনিট ইফ নেসেসারি, আর 12 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। টিহাফ হচ্ছে 8 থেকে 10 সেকেন্ড, 8 থেকে 10 সেকেন্ড মধ্যে জিনিস আমার পৌঁছাইতে হবে এখানে। ডাইজেক্সিন আপনারা একটু এখানে পরে নেবেন, আমি জাস্ট একটু ইয়েতে যেতে চাই। আমাদের লোড ডায়াবেটিক্সটা কই? লোড ডায়াবেটিক্সটা কি এখানে দিলেও না তারা, তারা এখানে এসব আলোচনা করে ফেলেছে। এখানে মোটামুটি খুব অল্প করে লেখা ডায়াবেটিক্স, লোড ডায়াবেটিক্স, থাইরয়েড ডায়াবেটিক্স, এগুলো সব আপনারা মোটামুটি জানেন, এগুলো আসলে নতুন করে আমাদের বলার কিছু নাই। স্পেরিং ডায়াবেটিক্স এর নামগুলো হচ্ছে স্পাইরিং, ইলেকট্রন পটাশিয়াম স্পাইরিং দিলে আবার হাইপারক্যালেমিয়া হতে পারে, ডায়াবেটিক্স দিলে আবার হাইপোক্যালেমিয়া হয়, লোড ডায়াবেটিক্স, এগুলো টুকটাক জিনিস আপনারা জানেন, এগুলো আমি নতুন কিছু বলবো না। আর ভাই আমরা তো লুপ ডায়াবেটিক্সটাই বেশি ইউজ করি, ফুলসামাইড। হ্যাঁ, লোড ডায়াবেটিক্স সবচেয়ে বেশি ইউজ করি। এটা আমাদের যে কিছু অসুবিধা আছে যেগুলা লোড ডায়াবেটিক্স যারা পায় তারা ইনভেরিয়েবলি একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে, ইলেকট্রোলাইট ইনভেরিয়েবলি একটা হাইপোক্যালেমিয়াতে থাকে।
আবার পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স ইউজ করা হয়, যাদের খুব বেশি পটাশিয়াম লস থাকতে পারে, পটাশিয়াম লসিং এন্টারোপিটিক থাকলে পটাশিয়াম থাকে। তাইলে দুইটা জিনিস আমার কাছে ওই যে বেসিক্যালি যে এখানে আমার এখানে তো ডিস্টার্ব করার কারণে আমি স্মিথ বইটা নিতে পারি নাই। ইফেক্ট এবং স্পাইনালে বুপিভেকেনের ডোজ, এটা দিয়ে আগামী ক্লাসটা শুরু করব, 5 মিনিটের মধ্যে এটা শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকের যে টপিকস গুলো বাকি ছিল গতদিনের একটা দুটা, ওইগুলো আজকে দিয়ে দিলাম। রুটিন আছে সামনে কারো? এই সিদ্দিকি দেখে বল। শনিবারে কি ক্লাস? ভাইয়া 27 তারিখে তো শনিবার। কি ক্লাস? আমার টপিক জেনারেল গাইনোকোলজিক্যাল ইউরোলজিক্যাল চ্যাপ্টার 35। আচ্ছা আচ্ছা, এই ক্লাস কি আমি নিয়েছি নাকি কারো? না তো। না ভাইয়া নেননি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ওই ক্লাসটা নিব স্মিথ থেকে। হ্যাঁ আচ্ছা স্মিথ থেকে নিব। সে পর্যন্ত ভালো থাকেন। আপনাদের কোনো কোয়েরি থাকলে মাঝখানে একটু ওই যে আমরা যে টেলিগ্রাম গ্রুপে একটু দিয়েন, ওইখানে আমরা আলোচনা করব। আর এই আশরাফকে একটা কাজ দিলাম, আমাদের ওই যে ডোজটা একটু বের করবেন, ওই যে স্পাইনালে বুপিভেকেনের ডোজটা বের করবেন। আচ্ছা ঠিক আছে, করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম স্যার। স্যার ক্লাস কি শেষ করে দিছে আপনাদের? হ্যালো।